যেটা বেসিক্যালি সিকিউরিটি থ্রেট যার কাছে তার কাছেই আপনি আপনার সার্ভেলেন্সের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। আমি যেটা বলছিলাম যে এই চুক্তির মাধ্যমে আপনি বাংলাদেশের টোটাল নিরাপত্তা আপনি ভারতের হাতে সমর্পণ করে দিয়েছেন। এই পুরো অংশতে যে রাডার গুলো বসানো হবে, এই রাডার বসিয়ে ভারত আসলে যেটা করতে চায় বাংলাদেশের নামে, সেটা মিয়ানমারের উপর দিয়ে চায়নার উপরে নজর রাখবে এবং বাংলাদেশের উপরে নজর রাখবে। কাজেই এই পুরো এই বিষয়টি করার উদ্দেশ্যই হচ্ছে ভারতীয় যে আগ্রাসন সেটাকে আরো স্ট্রেংথেন করা। ভারতীয় আগ্রাসনকে এখন এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে। প্রথমে আমি চুক্তির খুঁটিনাটি ব্যাখ্যাগুলো আমি তুলে ধরবো জনগণের জন্য, এবং রাজনৈতিক যে ব্যাখ্যা, এর রাজনৈতিক যে এর যে ক্ষতিটা বাংলাদেশের জন্য হবে তার ব্যাখ্যাটা আমি চুক্তির সব খুঁটিনাটি বর্ণনার পরে করব, তাতে দর্শকদের বুঝতে সুবিধা হবে। এবং আমি আশা করব যে এরপরে যে সিকিউরিটির ইস্যুগুলো সেগুলো আমাদের সঙ্গে স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত জনাব ওয়াহিদুন নবী আমাদের সাথে আছেন। তিনি তার যে প্রফেশনাল জীবন এবং অভিজ্ঞতা তার মধ্য দিয়ে তিনি সেগুলো ব্যাখ্যা করবেন। তো আমি চুক্তিতে চলে যাচ্ছি। আগে চুক্তির তারিখটা একটু বলে নেই আপনাদেরকে। এই চুক্তিটি 2019 সালের 6 অক্টোবর, 6 অক্টোবর এই চুক্তি, এটা চুক্তি নয় অবশ্য, এমএইউ। তো আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি যে এমএইউ যেটা হয় এই সরকার পরবর্তীতে সেটাই চুক্তিতে রূপান্তরিত করে এবং জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। এমএইউ এর ব্যাপারটাও তারা জনগণকে জানায় না, চুক্তির ব্যাপারেও তারা জনগণকে জানায় না। এবং আরেকটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে যতবার বাংলাদেশের ক্ষমতাসীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যান, ততবার তিনি ভারতের কাছে বাংলাদেশকে আরেকটুখানি দিয়ে আসেন, মানে বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব আরেকটুখানি ক্ষুণ্ণ করে আসেন। এই যে 2019 সালের কথা বললাম, ওই সময় কিন্তু শেখ হাসিনা দিল্লি সফরে গেছিলেন এবং হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিং করে তিনি এই এমওইউ স্বাক্ষর করে এসেছিলেন তার ওই ভিজিটে 2019-এর 6 অক্টোবর। তো এটা আমি এই জন্য বলছি যে আপনারা হয়তো জানেন যে আগামী মাসে তার আবার ভারতে যাওয়ার কথা আছে। কাজে এবার আবার তিনি কি কি দিয়ে আসবেন সেটা তিনি জানেন এবং তার ভারতের প্রভুরা জানেন। বাংলাদেশের মানুষের এটা জানার কোনো সুযোগ নেই। তো আমি চুক্তিতে চলে যাচ্ছি। তো চুক্তিটি হচ্ছে the memorandum of understanding between the government of the Republic of India and the government of the People's Republic of Bangladesh for providing a coastal surveillance system, অর্থাৎ আমাদের কোস্টের নিরাপত্তার জন্য যে সার্ভেইলেন্স সিস্টেম সেটার জন্য এমইউ। তো আমি আগে প্রিএম্বল গুলি আগে একটু পড়ে শোনাই আপনাদেরকে। প্রিএম্বলের প্রথমেই বলা আছে দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া ফার্স্ট পার্টি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিপ্রেজেন্টেড বাই মেসার্স ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, ব্যাঙ্গালোর। এদের এই সংগঠনটি সম্পর্কে বা প্রতিষ্ঠান সম্পর্কে ওয়াহিদুন নবী সাহেব বলবেন পরে যে এই সংগঠনটি আসলে কি, এই কথাটি ওয়াহিদুন নবী আপনাদেরকে বলবে। And the government of People's Republic of Bangladesh, second party, represented by Bangladesh Coast Guard. বাংলাদেশ কোস্ট গার্ড কিন্তু ওয়াহিদুন নবী সাহেব ভালো জানেন আমাদের নিরাপত্তার একটা অংশ। আমাদের নিরাপত্তার অংশ যেমন আমরা আগে বিডিআর বলতাম, এখন বিজিবি বলি। নিরাপত্তার অংশ এয়ারফোর্স, আর্মি, নেভি, ইভেন পুলিশ এবং কোস্ট গার্ড আমাদের নিরাপত্তার অংশ। তো তাদের মধ্যে চুক্তি। তারপরের এই কোস্ট গার্ডটা কি মানে বিডিআর এর মতো না সশস্ত্র বাহিনীর একটি অংশ? It's part of BDR. Coast Guard is directly with the Ministry of Home Affairs, not Ministry of. তার মানে বিজিবির মতো। They are separate. বিজিবিও মিনিস্টার হোম অ্যাফেয়ার্স আন্ডারে আছে। এরপরের লাইন দুটি খুব ইন্টারেস্টিং, এটা একটু মনোযোগ দিয়ে শুনুন আপনারা। Bearing in mind the traditionally close and friendly relations between India and Bangladesh, and desirous of further strengthening
bilateral cooperation in the field of security. তার মানে in the field of security তে তারা নাকি desirous for further strengthening, for further cooperation. এখন কারা desirous? বাংলাদেশের জনগণ কি desirous, নাকি বাংলাদেশের যিনি বর্তমানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি ডিজায়ার করছেন, নাকি তার ভারতীয় প্রভু নরেন্দ্র মোদী ডিজায়ার করছেন? এরপরের লাইন হলো, নোটিং দ্যাট দ্য সেকেন্ড পার্টি হ্যাজ শোন ইন্টারেস্ট in setting up of coastal surveillance system to strengthen its coastal surveillance capabilities. জি, তারপরে বলছেন, এরপরের লাইনগুলো খুব ইন্টারেস্টিং, based on the intention of the first party to provide support to set up a coastal surveillance system for government of Bangladesh in strengthening its coastal surveillance capabilities. মানে আমাদের কোস্টাল স্ট্রেংথেনিং সার্ভেলেন্স ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য আমরা ভারতের সহায়তা নিচ্ছি। ভারতের কাছে অ্যাপ্রোচ করেছে বাংলাদেশের বর্তমান নতজানু সরকার। তারপরে বলা হচ্ছে, নোটিং অলসো দ্যাট দ্য ফার্স্ট পার্টি হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড ওয়ান টাইম গ্রান্ট। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ওয়ান টাইম গ্রান্ট তার মানে ভিক্ষা দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা করবার জন্য বাংলাদেশকে একটা ওয়ান টাইম গ্রান্ট দিচ্ছে ভারত সরকার। তো আমাদের যিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি প্রায়ই বলেন যে তিনি নাকি নিজের টাকায় সবকিছু করেন, অর্থাৎ বাংলাদেশের টাকা তার নিজের টাকা, তিনি নিজের টাকায় পদ্মা সেতু করেন, তিনি নিজের টাকায় সবকিছু করেন। তো যিনি নিজের টাকায় পদ্মা সেতু করেন তিনি সিকিউরিটির মতো বিষয়, কোস্টাল সিকিউরিটির মতো বিষয়, যেটা জাতীয় সার্বভৌমত্বের সাথে জড়িত, সেই সিকিউরিটির বিষয়টি তিনি ভারত থেকে ভিক্ষা নিয়ে কেন করছেন? কেন তাকে ভারত থেকে ভিক্ষা নিতে হচ্ছে? একটু ক্লারিফিকেশন নিয়েছি এখানে। মানে আপনি যখন বলছেন ফার্স্ট পার্টি, এটা হচ্ছে ফার্স্ট পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেকেন্ড পার্টি বাংলাদেশ, হ্যাঁ, তাহলে তারা গ্রান্ট দিচ্ছে সেকেন্ড পার্টি। আচ্ছা, ফার্স্ট পার্টি গ্রান্ট দিচ্ছে মানে ইন্ডিয়া গ্রান্ট দিচ্ছে, হ্যাঁ, বাংলাদেশে গ্রান্ট দিচ্ছে, মানে ভিক্ষা নিচ্ছে আর কি, ভিক্ষুকের জাতি ভিক্ষা নিচ্ছে তার সিকিউরিটির জন্য। আর জাস্ট ওয়ান মোর থিং স্যার, এটা বুঝতে হবে আর কি। হ্যাঁ স্যার, আপনি মনে দেখেছেন যে সেকেন্ড পার্টি হ্যাজ শোন ইন্টারেস্ট, তার মানে বাংলাদেশ শোন দ্য ইন্টারেস্ট ফর দি সার্ভেইলেন্স সিস্টেম। সেই আচ্ছা, এরপরে আমরা বাংলাদেশের উপর, আচ্ছা এরপরে আমরা চুক্তিতে চলে আসি। আর্টিকেল 111 এখানে বলা হচ্ছে ফাইন্যান্স থ্রু দিস ওয়ান টাইম গ্রান্ট, আবারও বলা হচ্ছে ওয়ান টাইম গ্রান্ট। সেখানে কি করা হবে? consisting of at least 20 radar stations, 20টা radar station করা হবে, remote operating stations, in order to have gapless coverage of the entire coastline of Bangladesh. মানে মোটামুটি 20টা রাডার কিনবার জন্য এই চুক্তিটা করা হচ্ছে। 112 তে বলা হচ্ছে, furthermore it will consist of at least 12 control centers, 12টা কন্ট্রোল সেন্টার থাকবে, in sites designated by BCG বলতে এখানে বাংলাদেশ কোস্ট গার্ড বোঝানো হয়েছে, location and number of which will be finalized through mutual consultation and after carrying out joint site survey. Very interesting. সার্ভেটা করা হবে মানে বাংলাদেশের সিকিউরিটির বিষয়, কিন্তু সার্ভেটা বাংলাদেশ করছে না, সার্ভেটা করা হচ্ছে জয়েন্টলি। সার্ভে করা হচ্ছে, এখানে ওয়াহিদ সাহেব বলতে পারবেন যে কিভাবে দেশের সিকিউরিটি এখানে মানে সিকিউরিটি উইল বি সেফগার্ডেড, যেখানে আমরা সাইট সিলেকশন করছি বাই কন্ডাক্টিং জয়েন্ট সার্ভে উইথ ইন্ডিয়া। এবং তারপরে বলা হচ্ছে অ্যালং উইথ দ্য ইন্ডিয়ান নেভি রিপ্রেজেন্টেটিভস, এবং সেই রিপ্রেজেন্টেটিভ কারা থাকছে? ভারতীয় নেভি রিপ্রেজেন্টেটিভ থাকবে, and team from Bangladesh Coast Guard, অর্থাৎ বাংলাদেশ কোস্ট গার্ডের একটা টিম থাকবে এবং ভারতীয় নেভির একটা টিম আসবে। তারা জয়েন্ট সার্ভে করে ঠিক করবে যে কোথায় এই রাডার গুলো বসানো হবে। এটা নাকি আমরা করছি আমাদের সিকিউরিটির জন্য। এবং মোস্ট ইন্টারেস্টিং স্যার, ওরা ওদের নেভির ব্যাপারে কোনো অপশন রাখে নাই যে ডাইরেক্ট নেভি করবে, আর আমাদের বেলা রেখেছি শুধু ইদার কোস্ট গার্ড অর নেভি। কোস্ট গার্ডে কিছু নিজেদের লোক থাকলেই চলে স্যার, আর কিছু লাগবে না। মানে কোস্ট গার্ডের ডেভেলপমেন্ট তো হয় স্যার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল, হ্যাঁ।
আচ্ছা, এরপরে 116 এ বলা হচ্ছে 116 না, এরপরে আমি যাচ্ছি 117 এ। 117 এর লাস্ট লাইনে বলা হচ্ছে সেপারেট সিস্টেম সিকিউরিটি আর্কিটেকচার ইজ টু বি প্রোভাইডেড টু বিসিজি। তার মানে একটা সিকিউরিটি আর্কিটেকচার যেটা করা হবে সেটা কে তৈরি করবে? ভারত তৈরি করবে। ভারত তৈরি করে এই সিকিউরিটি আর্কিটেকচারটা বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে তারা দেবে। তার মানে এই আর্কিটেকচারটাও কিন্তু আমরা তৈরি করব, ভারত আমাদেরকে তৈরি করে দিচ্ছে। এবং ভারত কি তৈরি করে দেবে, কার স্বার্থ রক্ষা হবে সেখানে, এগুলো নিয়ে আমরা আর একটু পরে আলোচনা করব। আগে আমি চুক্তির খুঁটিনাটিগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এরপরে 1.2 বলা হচ্ছে এরপরে আমি যাচ্ছি গেল না, এরপরে আমি চলে যাচ্ছি 2.1 এ। 2.1 এ চলে যাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং। 2.12 এখানে বলা হচ্ছে প্রোভাইড লজিস্টিক সাপোর্ট টু মেসার্স ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিলেটেড টু মুভমেন্ট অফ মেন অ্যান্ড ম্যাটেরিয়ালস টু অল রাডার স্টেশনস, remote operating station, regional operating and to the control center, locations in Bangladesh during the execution of the project till the completion of warranty. তার মানে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দেবে ভারতের নেভির যে লোকজন বাংলাদেশে আসবে এবং সোকল ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যে লোকজন বাংলাদেশে আসবে তাদের অবাধে চলাফেরার জন্য সকল দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ড পালন করবে। আচ্ছা, এরপরের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে স্যার এই পয়েন্টে স্যার একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, রিজিওনাল অপারেটিং সেন্টার। এটা কিন্তু ইট ক্যান বি ইন ইন্ডিয়া অলসো। No, it is not defined. It's not notified. এটা কিন্তু রেখে দিয়েছে যে একটা হচ্ছে লোকাল অপারেটিং আর একটা হচ্ছে রিজিওনাল অপারেটিং। রিজিওনাল বলতে কিন্তু তার নিজের দেশেও থেকেও আমার হতে পারে। আচ্ছা, এরপরে আমরা 2.17 এ যাচ্ছি। 2.17 এ বলা হচ্ছে ফ্যাসিলিটেট দ্য ডেপুটেশন অফ পার্সোনাল টু বাংলাদেশ, ফ্যাসিলিটেট the deputation of personnel to Bangladesh to train Bangladesh operational and maintenance staff on operation and maintenance of the CSS to Bangladesh. তার মানে আবারও ওই বারে বারে ওই কথাটা হচ্ছে যে ভারত থেকে ডেপুটেশনে বাংলাদেশে লোকজন আনা হবে। ডেপুটেশনে ভারতীয় নেভি এবং এই যে সংগঠন, এই যে প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, তাদের লোকজনকে ডেপুটেশনে বাংলাদেশে আনা হবে এবং তাদেরকে আনার সকল বন্দোবস্ত বাংলাদেশ সরকার বা বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা করবে। এরপরে হলো এই যে স্যার আমি একটু এই 2.17 এ একটু জাস্ট স্যার অ্যাড করি। নরমালি কোনো মিলিটারি ইনস্টলেশন বা মিলিটারি ইকুইপমেন্ট কিনলে প্রথমে কিন্তু যে দি সাবস্ক্রাইবার মানে আমি যদি কিনি আমি যাই ওই দেশে ট্রেন হয়ে আসতে, প্রথম ইনিশিয়াল ট্রেনিংটা হয়। আমরা যেমন C-130 আমেরিকা থেকে কিনেছি, আমাদেরকে ওই আমেরিকান বেজে রেখে 3 মাস ট্রেনিং করা একদম ফুল ইকুইপ করে তারপরে আমরা দেশে আসছি। এই জায়গাটা ঠিক উল্টা, মানে ওরা চাচ্ছে না আমাদেরকেও ওদের ইনস্টলেশন ভিজিট করুক, কারণ দ্যাট ইজ এ সিক্রেট ইনস্টলেশন। ওদের উদ্দেশ্য তো অন্য, সেই উদ্দেশ্যে আমরা পরে আসবো আর কি, চুক্তির গুলো শেষ করে, চুক্তির পয়েন্ট গুলো শেষ করে। আচ্ছা, এরপরে আমি 4.4 এ আসছি। 4.4 এ বলছে দ্য গভর্নমেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কোস্ট গার্ড, এখানে বলছে ইন্ডিয়ান কোস্ট গার্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড মে এক্সচেঞ্জ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, may exchange all the unclassified information obtained by the respective CSS system so as to mutually enhance maritime domain awareness. তার মানে আসল কথাটা হলো 4.4 এ যে সমস্ত ইনফরমেশন ভারতের সাথে শেয়ার করা হয়। তো আপনি আপনার নিজের দেশের কোস্টাল সার্ভেলেন্স সিস্টেম তৈরি করছেন আপনার নিজের দেশের নিরাপত্তার জন্য, কিন্তু আপনি এমইউ এর মধ্যে বলছেন
যে আপনার সমস্ত ইনফরমেশন আপনি ভারতের সাথে শেয়ার করবেন, এবং সেখানে যদিও কথাটা বলা আছে যে আনক্লাসিফাইড, এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা তাতে এই সরকারের কি কোনো আনক্লাসিফাইড ইনফরমেশন আদৌ আছে ভারতের কাছে? এভরি সিঙ্গেল ইনফরমেশন অফ দিস গভর্নমেন্ট ভারতের কাছে জানা, কাজে এখানে ক্লাসিফাইড বলে কিছু নাই। ক্লাসিফাইড কোন ইনফরমেশন বাংলাদেশের আর ভারতের কাছে নাই। বাংলাদেশের শোনা যায় যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে ভারতীয় গোয়েন্দা অ্যাপারেটাস ঢুকে গেছে। তো আপনি আর ক্লাসিফাইড আর আনক্লাসিফাইড এটাকে আলাদা করার তেমন একটা সুযোগ নেই। সো আর মেইন হলো যে এই পুরো সার্ভেলেন্স সিস্টেমটা করাই হচ্ছে ভারতীয় সিকিউরিটি বাড়ানোর জন্য, ভারতের যে সিকিউরিটির যে ডেপথ ওটাকে বাড়ানোর জন্য করা হচ্ছে। এবং এই পুরো অংশতে যে রাডার গুলো বসানো হবে, এই রাডার বসিয়ে ভারত আসলে যেটা করতে চায় বাংলাদেশের নামে, সেটা মিয়ানমারের উপর দিয়ে চায়নার উপরে নজর রাখবে এবং বাংলাদেশের উপরে নজর রাখবে, যাতে বাংলাদেশে একটা ভারতপন্থী সরকার সব সময় থাকে এবং বর্তমানে যে সরকার আছে তাদেরকে রক্ষা করা যায়। কাজে এই পুরো এই বিষয়টি করার উদ্দেশ্যই হচ্ছে ভারতীয় যে হেজেমনি, ভারতীয় যে আগ্রাসন, সেটাকে আরো স্ট্রেংথেন করা। ভারতীয় আগ্রাসনকে এখন এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হচ্ছে। তো আমি এই চুক্তির গুরুত্বপূর্ণ খুঁটিনাটিগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমি একটু রাজনৈতিক ব্যাখ্যাটা দিতে চাই। রাজনৈতিক ব্যাখ্যা আমি শুরু করতে চাই প্রথম প্রিয়াম্বলের যে প্রথম কথাগুলো, সেখান থেকে রাজনৈতিক ব্যাখ্যা শুরু করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেখানে কি বলছে? bearing in mind the traditionally close and friendly relations between India and Bangladesh and desirous of further strengthening bilateral cooperation in the field of security. তাহলে প্রিয়াম্বলের মেইন যুক্তিটা হচ্ছে, অর্থাৎ এই এমইউ করার যুক্তিটা কিন্তু এই 3 লাইন। The political reason, the political logic of this MOU, এই 3 লাইন। কাজে এই 3 লাইনকে আপনাদের খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এখন আমরা একটু রাজনৈতিক অবস্থায় আসি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কি একটু চিন্তা করুন তো। বাংলাদেশের কোস্টাল লাইন যদি আমি চিন্তা করি, এটা ওয়াহিদুন নবী সাহেব তিনি প্লেন উড়িয়েছেন, তিনি আরো ভালো করে দেখেছেন। আমি যেটা মানচিত্রে দেখেছি সেটা হলো যে খুলনা থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে কলকাতা, এবং তারপরে ওই লাইন ধরে যদি আমি আরো এগোই বঙ্গোপসাগরের দিকে আরো ভিতরে যাই তাহলে বিশাখাপত্তনম, তারপরে চেন্নাই। তার মানে পুরো বেলটা হচ্ছে খুলনার থেকে শুরু করে ভারতের মধ্যে। আর যদি চট্টগ্রাম থেকে আমি শুরু করি তাহলে একদিকে মিয়ানমার, আর মিয়ানমারের উল্টো দিকে হচ্ছে আন্দামান নিকোবর। তা আন্দামান নিকোবরও ভারত। তার মানে বেসিক্যালি আমাদের কোস্টাল বেল্টে আমাদের যে সিকিউরিটি থ্রেট যদি আসে, সেটা আসবে কার কাছ থেকে? সেটা হয় আসবে মিয়ানমারের কাছ থেকে, অথবা আমার আসবে ভারতের কাছ থেকে। ভারতের কাছ থেকে বেশি এই কারণে, যেহেতু বড় একটা এলাকা, খুলনার পর থেকে পুরো এলাকাটা কোস্ট লাইন হচ্ছে ভারত, আবার এদিকে আন্দামান নিকোবরও ভারত। তো কাজেই সেই ভারতের সাথে আমাদের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার, এবং আমাদের কোস্টাল লাইনও ভারতের সাথে, ম্যারিটাইম বাউন্ডারি নিয়েও ভারতের সাথে আমাদের সমস্যা আছে। আপনারা জানেন যে একটা সমুদ্র চুক্তি হয়েছে, কিন্তু আরেকটি খবর হয়তো বাংলাদেশের জনগণ জানে না এখনো, যে সমুদ্র চুক্তি হলেও ভারতের সাথে ম্যারিটাইম বাউন্ডারি নিয়ে যে সমস্যা, সেটার কিন্তু এখনো সমাধান হয় নাই। না হওয়ার কারণটা হলো যে ম্যারিটাইম বাউন্ডারির যখন কথা বলা হয়, সেখানে দুটো কথা আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে টেরিটোরিয়াল সি, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তো এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা, সেটা 200 নটিক্যাল মাইল, মানে আমাদের কোস্ট থেকে 200 নটিক্যাল মাইল। এবং এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে যে সম্পদ থাকে, সেই সম্পদ ওই দেশের সম্পত্তি। মানে আমাদের 200 মাইলের মধ্যে যে গ্যাস যদি পাওয়া যায়, খনিজ যদি পাওয়া যায়, আমাদের যে মৎস্য সম্পদ যদি পাওয়া যায়, সেগুলো আমাদের সম্পত্তি। কিন্তু এই 200 নটিক্যাল মাইলস নিয়ে কিন্তু ভারতের সাথে এখনো আমাদের বিরোধ আছে। তো যার সাথে আমাদের বিরোধ আছে তার কথা আমরা বলছি যে আমরা অত্যন্ত বন্ধু রাষ্ট্র,
এবং বন্ধু রাষ্ট্রের কারণে আমরা একসাথে কোস্টাল সার্ভেলেন্স আমরা একসঙ্গে পরিচালনা করব। তো এই হচ্ছে আপনাদের বিষয়টা। আর একটা একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের সাথে ভারতের বর্তমান অবস্থাটা কি। আমরা জানি যে ভারতে একটি হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় আছে এবং এই সরকার বাংলাদেশকে কি নজরে দেখে, সে নজরটা আমি সেই সরকারের যিনি হোম মিনিস্টার এখন, তার নাম হচ্ছে অমিত শাহ, এবং অমিত শাহকে বলা হয় তিনি ভারতের বর্তমান সরকারের সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পারসন। মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পরেই সব থেকে ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন অমিত শাহ। তিনি বাংলাদেশিদের সম্পর্কে কি কমেন্ট করেছেন? তিনি বলেছেন বাংলাদেশিরা উই পোকা। তিনি ইংরেজিতে বলেছেন টার্মাইট, উই পোকা। তার মানে বাংলাদেশের জনগণকে অমিত শাহের মতো হিন্দুত্ববাদী নেতারা, হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা উই পোকা হিসেবে বিবেচনা করে। এই উই পোকা কথাটি কিন্তু একটু বুঝতে হবে আপনাদেরকে, এর মানেটা কি। উই পোকাকে বলার অর্থই হচ্ছে যে আপনি উই পোকাকে ধ্বংস করতে চান। এবং অমিত শাহ খুব পরিষ্কার ভাবে বলেছিল যে এই টার্মাইটদের ধ্বংস করতে হবে। তো যে সরকার বাংলাদেশের জনগণকে টার্মাইট বা উই পোকা বিবেচনা করে ধ্বংস করতে চায়, সেই সরকারের হাতে আমরা বা সেই রাষ্ট্রের হাতে আমরা বাংলাদেশের কোস্টাল নিরাপত্তা আমরা তুলে দিচ্ছি এই সার্ভেলেন্স সিস্টেম বসানোর মাধ্যমে। আরেকটি কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব, সেটা হলো যে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তাকে আমরা বলে থাকি আমাদের সার্বভৌমত্বের রক্ষক, তাই না? তারা সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত, এটাই বলি আমরা, এটাই জনগণও তাই বিশ্বাস করে। এই সার্বভৌমত্ব আমরা রক্ষা করি কার বিরুদ্ধে? সেনাবাহিনী কি ইন্টারনাল এনিমির বিরুদ্ধে ফাইট করে না এক্সটার্নাল এনিমির বিরুদ্ধে ফাইট করে? বেসিক্যালি আমাদের ধরে নিতে হবে যে সেনাবাহিনী থাকে এক্সটার্নাল এনিমির বিরুদ্ধে ফাইট করবার জন্য। আমার সার্বভৌমত্ব যদি আমি কোনো বিদেশি শক্তি দ্বারা আক্রান্ত হই, সেখান থেকে রক্ষা করবার জন্য সেনাবাহিনী একটা রাষ্ট্রে থাকে। তাহলে বাংলাদেশের চারদিকে সবচেয়ে বড় রাষ্ট্রের নাম হচ্ছে ভারত, আর আরেকটি ছোট রাষ্ট্র হচ্ছে মিয়ানমার। তো আমাদের সেনাবাহিনীকে যদি আগ্রাসন মোকাবেলা করতে হয়, তাহলে সেই আগ্রাসন মোকাবেলা করতে হবে ভারতের কাছ থেকে এবং মিয়ানমারের কাছ থেকে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল প্রেমিস অফ আওয়ার সিকিউরিটি অ্যাপারেটাস, তাই সিকিউরিটি ফিলোসফি তাই হওয়া উচিত। আমি একজন বেসামরিক ব্যক্তি হিসেবে আমি বলছি, বাট আমি যেহেতু রাজনীতি নিয়ে লেখাপড়া করি, লেখালেখি করি, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, সেই কারণেই আমি আমার চিন্তাটা আমি জানাচ্ছি যে আমাদের থ্রেটটা হচ্ছে, মেইন থ্রেট হবে ভারত থেকে অথবা মিয়ানমার থেকে। তো এখন সেই ভারতের উপরে আমরা যদি আমাদের পুরো কোস্টাল এরিয়ার দায়িত্ব ছেড়ে দেই, এবং কোস্টাল এরিয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া মানে কিন্তু শুধু কোস্টাল এরিয়া না, তার মানে আপনার দেশের অভ্যন্তরের যে সিকিউরিটি সেটাও আপনি তার উপর ছেড়ে দিচ্ছেন। কারণটা হলো বাংলাদেশ কিন্তু খুব ক্ষুদ্র একটা দেশ, ল্যান্ড মাসের দিক দিয়ে মাত্র 1,45,000 কিলোমিটার, তাই তো? বাংলাদেশের আয়তন মাত্র 1,45,000 কিলোমিটার। তো এরকম একটি ক্ষুদ্র দেশে যখন আপনি যার বিরুদ্ধে আপনার যার আগ্রাসন থেকে লড়াই করে আপনি সার্বভৌমত্ব টিকিয়ে রাখবেন, সেরকম একটি রাষ্ট্রকে যখন আপনি এই সারা দেশ জুড়ে আপনি এই ধরনের রাডার বসাতে দিচ্ছেন, তার মানে শুধু কোস্টাল এরিয়াও না, আপনার ল্যান্ডের এলাকার সমস্ত ইনফরমেশনও কিন্তু তারা নিয়ে নিচ্ছে। সুতরাং আপনার এন্টায়ার সিকিউরিটি, আপনার এন্টায়ার যেটাকে বলে ডিফেন্সিভ যে আপনার ক্ষমতা, সেগুলো সম্পর্কে কোনো কিছুই আর আপনার কাছে থাকবে না, সবকিছুই আপনি ভারতের কাছে তুলে দিচ্ছেন। কাজেই গতদিন আমরা যে চুক্তি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর ভারতকে দিয়ে দেওয়ার মাধ্যমে এবং আরো যে সমস্ত চুক্তি, ওখানে যে সমস্ত আর্টিকেল গুলো আছে, তার মাধ্যমে আমরা পুরো দেশকেই ভারতের হাতে তুলে দিয়েছি। দেশকেই তুলে দিয়েছি বলতে আমি দেশে ভূমি, নদী, এয়ারলাইন, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলোর কথা বলছি। আর আজকে যে চুক্তিটা আপনাদেরকে পড়ে শোনালাম আমি, আমার বিবেচনায় এই চুক্তির মাধ্যমে
আমরা আমাদের সম্পূর্ণ নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছি। অর্থাৎ ওই বন্দর চুক্তির মাধ্যমে আমরা দেশের ফিজিক্যাল পজিশন যেটাকে বলে, আমরা ফিজিক্যাল পজিশন ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছি। এবং আজকের এই কোস্টাল সার্ভেলেন্সের এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের সিকিউরিটি ভারতের হাতে তুলে দিয়েছি। কাজেই এই চুক্তিগুলো যারা করেছেন, আমি আবারও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, এই চুক্তি বা এমইউ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। যখনই বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকার আসবে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আশা মাত্র এই ধরনের রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিল করতে হবে। শুধু বাতিল করলেও হবে না, যারা এই ধরনের চুক্তি করে আজকে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে, নিরাপত্তাকে ভারতের হাতে তুলে দিয়েছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা বলে, এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান সাহেব, চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরলেন চুক্তির বা এমওইউ এর খুঁটিনাটি বিষয়গুলো এবং এর পলিটিক্যাল পার্সপেক্টিভ এবং ইমপ্লিকেশনস উনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। এখন আমি ওয়াহিদুন নবী সাহেবের কাছে যাচ্ছি। আপনি একজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিমান বাহিনীর কর্মকর্তা হিসাবে আমি আপনার কাছে একটু গোড়ার দিকে যেতে চাই। আমি যে পারপাস অফ অ্যান এমইউ, পারপাস অফ এ কোস্টাল সার্ভেলেন্স সিস্টেম, আমরা যেটা সাধারণ মানুষ আমরা যেটা বুঝি যে the purpose should be to protect our resources, আমাদের সম্পদ সুরক্ষা এবং বিদেশি কোনো আগ্রাসন থেকে, বিদেশি কোনো আক্রমণ থেকে, তাদের মিলিটারি অ্যাগ্রেশন থেকে আমার দেশের সার্বভৌমত্ব সুরক্ষা। এখন আমাদের থ্রেটটা কারা, কাদের কাছে আমাদের সম্পদ মানে রিস্কে আছে, যে কারা আমাদের সম্পদ নিয়ে যেতে পারে এবং কাদের কাছ থেকে সুরক্ষার জন্য আমরা আসলে এই ধরনের একটা সার্ভেলেন্স সিস্টেম দরকার এবং এটা কিভাবে সাধারণভাবে হওয়া উচিত। আমরা অরাজনৈতিক ভাবেই আমরা প্রতিরক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি, ওয়াহিদুন নবী সাহেব। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাই, শ্রদ্ধেয় মাহমুদুর রহমান স্যার এবং শিবলি ভাই, নোমান ভাই এবং প্রিয় দেশবাসী, সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনার প্রশ্নটা হচ্ছে যে পারপাস অফ এমইউ, ইয়েস, ফর এভরিথিং ইউ নিড এ কন্ট্রাক্ট with the parties. Very rightly questioned that where should we go for the আমরা কাদের কাছে যাব কন্ট্রাক্ট করতে, is a friend or foe? আমাদের সময় 80s 90s 2000 আমাদের সময় আমরা মিলিটারি এক্সারসাইজে পড়তাম গ্রিনল্যান্ড এন্ড রেডল্যান্ড। আমরা সবসময় আমাদের পার্শ্ববর্তী ভারতকে আমরা রেডল্যান্ড হিসেবে এক্সারসাইজ করতাম। এখন দেখা যাচ্ছে পুরো জিনিসটা উল্টে, মানে জাস্ট রিভার্স হয়ে গেল, যে আমরা আমাদের রেডল্যান্ডের কাছ থেকেই আমাদের সমস্ত সামরিক সহযোগিতা, সামরিক ইকুইপমেন্ট এগুলা নিচ্ছি। তো এখন প্রথম কথা হচ্ছে যে আমাদের আসলে সার্ভেলেন্স রাডার কি লাগবে কিনা কোস্টাল রিজনে? অবশ্যই লাগবে এবং দিস ইজ এ রিকোয়ারমেন্ট এখনকার বর্তমান যুগে। কিন্তু আমরা কার কাছ থেকে নিচ্ছি? ভারত থেকে নিচ্ছি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই ইকুইপমেন্টটার ম্যানুফ্যাকচার হচ্ছে ভারতের ইন্টেলিজেন্সের একটা সিস্টার সার্ভিস এবং এদের শুধু অ্যাক্সেস কিন্তু পাবলিক না। দে মেক ইকুইপমেন্ট ফর দ্য মিলিটারি, দে মেক ইকুইপমেন্ট ফর দেয়ার এভিয়েশন। বেলের কথা বলছেন? বেল যাদের সাথে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আপনি কি কোনো জেনারেল প্রোডাক্ট পেয়েছেন এদের? ওয়ার্ল্ড ওয়াইজ কোনো তাদের কাস্টমাইজ কোনো প্রোডাক্ট আছে অথবা তাদের কোনো থার্ড পার্টি আছে? কন্ট্রাক্টে কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে যে আপনি এই কন্ট্রাক্টের বাইরে কোনো থার্ড পার্টির সাথে যোগাযোগ করতে পারবেন না, মানে মেইনটেনেন্স ইস্যুতে, মানে আপনাকে যেতেই হবে। লেট মি গো ব্যাক লিটল বিট। আমি C-130 হারকিউলিস এর কন্ট্রাক্টের সাথে ছিলাম। বাংলাদেশ বিমান বাহিনী যখন C-130 আমেরিকা থেকে আসে এবং আই ওয়াজ দ্য ফার্স্ট পাইলট ইন এ গ্রুপ দ্যাট টু ভিজিট USA
এবং আমাদেরকে টোটালি ট্রেন করা হয়েছিল আমেরিকাতে, এবং ফুললি ইকুইপ করে আমাদেরকে দেশে পাঠানো হয়েছিল, এবং এয়ারক্রাফট ওরা দিয়ে গিয়েছে, এবং ওরা আমাদের সাথে 2 years এর মতো ছিল, few people for the technicians only for the aircraft maintenance. বাট এই এয়ারক্রাফটের মেনটেনেন্স কিন্তু আমাদেরকে আমেরিকা বাধ্য করে না যে আমাদের আমেরিকাতেই তোমাকে করতে হবে, বাট দে হ্যাভ ভেন্ডার্স ওয়ার্ল্ড ওয়াইড। আপনি চাইলে সিঙ্গাপুর যেতে পারবেন, চাইলে মালয়েশিয়া, যে আমাকে রেট কম দিবে তার কাছে আমি আমার ইকুইপমেন্ট মেনটেনেন্সে দিব। কিন্তু আমার এই 20 রাডার স্টেশন মেনটেনেন্স থেকে শুরু করে ইকুইপমেন্ট এভরিথিং উই হ্যাভ টু ডু ইট উইথ দিস কোম্পানি। আরো মজার কথা হচ্ছে যে সিকিউরিটি ইজ মানে হাইলি ফ্রেজাইল এই সিস্টেমে, কারণ ইটস এ সফটওয়্যার সিস্টেম বেসড, এবং আপনার ওরা যে সিক্রেটলি প্যারালাল চ্যানেল রাখবে না এটা আপনি কিন্তু বলতে পারবেন, বিকজ দে ম্যানুফ্যাকচার, দে ডু এভরিথিং। আপনার অন্য কোনো থার্ড পার্টি এই ইকুইপমেন্টে হাত দিতে পারবে না। ইভেন কন্ট্রাক্টে লেখা আছে যে আপনার কোনো ভার্চুয়াল সলিউশন ওরা দিবে না, কোনো ভার্চুয়াল সলিউশন দিবে না। আপনার কোনো সমস্যা হলে দে উইল কাম এন্ড ভিজিট এন্ড ফিক্স ইট। যদিও বলা আছে যে তারা দে উইল ট্রেন আওয়ার পার্সোনাল, বাট আমাদের কোনো পার্সোনাল কিন্তু তাদের সিক্রেট ইনস্টলেশনে মানে ভারতে গিয়ে ট্রেন হচ্ছে না। মানে দিস আর ভেরি ডেঞ্জারাস মানে কন্ট্রাক্ট। এবং দ্বিতীয় কথা হচ্ছে আসলে কি ইকুইপমেন্টটা কি খুবই মানে স্ট্রং কিনা, বা আসলে কি রিলায়েবল কিনা। ইকুইপমেন্ট প্রসঙ্গে যাওয়ার আগে আমরা যেটা তাহলে আপনার আগের বক্তব্যে বুঝতে পারলাম, এটা আমি একটু দর্শকদের জন্য পরিষ্কার করে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যে কোম্পানিটার কথা বলছি, ভারত ইলেকট্রনিক লিমিটেড অথবা বিইএল বা বেল, এটা অ্যাকচুয়ালি এই এমওইউটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে Bharat Electronic Limited. So it's not a private company actually, it's actually Indian government. Not only government, Wahid jeta bollo, it's part of the Indian ki bole intelligence technology development. Indian intelligence establishment এর একটা অংশ কাজে সরকারও না, এটা গোয়েন্দা, লাইক লকহিড মার্টিন, তারপর আরো আছে। আচ্ছা, ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার ছিল যে ইটস অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেই আমরা জিনিসটা করছি। তো আমার প্রথম মানে আমি জানি আপনি ইকুইপমেন্টের কোয়ালিটি নিয়ে কিছু কথা বলবেন, যেটা আমরা আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমি একটু ফিরে যেতে চাই আমার প্রশ্নে, যে আমরা কার কাছ থেকে সুরক্ষা পেতে চাইছি, কাদেরকে আমরা রিস্ক মনে করি। আপনি যেটা শব্দটা বলেছেন ফো, কাদেরকে আমরা ফো মনে করি, আচ্ছা সেটা তাদের কাছ থেকে সুরক্ষা পেতে চাই। সেটার বিষয়ে আমি জাস্ট আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি একটা। ইন 2009 জাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, বিডিআর ঘটনার পরপরই জুন মাসে সম্ভবত 2009-এ আমি তখন চট্টগ্রাম বেইজে অফিসার কমান্ডিং হিসেবে আমার ট্রান্সপোর্ট স্কোয়াড্রনের দায়িত্বে। আমার কাছে একটা হঠাৎ এয়ার হেডকোয়ার্টার থেকে সকাল 10টা একটা কল আসে, বেশ হাই প্রোফাইল থেকে, যে তোমার এয়ারক্রাফট কয়টা রেডি। আমি আমার সমস্ত স্ট্যাটাস দিলাম যে এই মানে আমাকে একটা মিশন অ্যাসাইন করবে, কতক্ষণ লাগবে মিশন রেডি করতে। আমি বললাম জাস্ট মেবি 1 hour, ডিপেন্ড অন দি টাইপ অফ মিশন। তখন আমাকে পুরো জিনিসটা ব্রিফ করে এয়ার হেডকোয়ার্টার থেকে যে উই হ্যাভ এ টার্গেট সাউথ অফ হিরন পয়েন্ট, এবং আইডেন্টিফাইড বাই দ্য ফিশারম্যান, মানে জেলেরা রিপোর্ট করেছে যে কিছু একটা পানির থেকে ভেসে উঠেছে, আবার পানি থেকে নেমে গিয়েছে। মানে এরকম একটা, ওরা তো আর বুঝে না সাবমেরিন কি, হ্যাঁ, বা মাস্তুলটা হয়তো মাঝে মাঝে ওরা ব্রিদিং করে, যেহেতু ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ নিউক্লিয়ার সাবমেরিন, অলমোস্ট দে হ্যাভ অল ডিজেল সাবমেরিন, সো they have to surface some মানে টাইম টু টাইম। তো এখন ওই থেকে আপনার হিরন পয়েন্টের ডিসি হয়ে ইন্টেলিজেন্স সোর্স হয়ে আমাদের কাছে আসতে আসতে একটু সাম আওয়ার্স। তারপরে আমরা একটা স্পেসিফিক টার্গেট লোকেশন পেয়েছি, জাস্ট বাট আমার টার্গেট আমাকে অ্যাসাইন করা হয়েছিল যে এরিয়াটা বিশাল, 50 মাইল। এখন 50 মাইলে একটা ছোট্ট সাবমেরিন এবং ইন দ্য সি ইজ ভেরি টাফ। তখন আমি আমার 3জন
ক্রু থাকে, আমার অপারেশন 3 জন ক্রু থাকে, আর 2 জন থাকে আমার সাপোর্টিং দ্য ব্যাক। আমি আমার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্যান ফ্লাই 4 hours 5 hours। আর এইসব মিশনে খুব সিক্রেট মিশন, অনেক সময় এগুলা ডিসক্লোজ করা যায় না, বাকি ক্রুরা হয়তো জানেও না যে আমরা ওয়ের উই আর গোয়িং। সো আমার 3 জন ক্রু, উই হ্যাভ ডিসাইডেড, উই হ্যাভ প্ল্যান দ্য মিশন এন্ড উই এক্সিকিউটেড অ্যারাউন্ড 2 o'clock। আমরা টেক অফ করি। বাট এই আমার এরকম 2টা সিরিয়াস অপারেশনের অভিজ্ঞতা আছে। আমি একবার মায়ানমারেও গিয়েছিলাম, এরকম ভেরি লো প্রোফাইল, ভেরি লো অল্টিটিউডে ফ্লাই করে, প্রায় অলমোস্ট সির উপর 50 feet অ্যাবভ ফ্লাই করার অভিজ্ঞতা আছে। তো আমি আমার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তখন ওরাও তো ওদেরও ডিটেকশন সিস্টেম আছে, ওদেরও রেডার হাই পাওয়ার, বাট ইফ ইউ ফ্লাই লো, এখন দেখেন যে আপনার ইয়াতে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন, ম্যাক্সিমাম কিন্তু অ্যাচিভমেন্ট উইথ লো ফ্লাইং। তো যাই হোক, আমি যখন টার্গেটে হিরন পয়েন্ট থেকে একটা সার্চ প্যাটার্ন তৈরি করি, অলমোস্ট লাইক এ 100 কিলোমিটার আমি সার্চ এরিয়া প্ল্যান করি যে আই উইল ফাইন্ড ইট আউট। Then I got it after some 45 minutes flight south of Hiron Point, 50 miles. And সাবমেরিন যখন সাবমার্জ থাকে তখন ডিজেল সাবমেরিন আপনার ব্ল্যাক, যখন আপনি সাগরে যখন জাহাজ চলে দেখবেন যে ডিজেলের একটা ট্রেল রেখে যায়। সাবমেরিন যখন সাবমার্জ থাকে তখন একটা ডিজেলের ফুটবল মাঠের মতো ওর উপরে ভাসে, মানে ব্রিদিং। তো আই ফাউন্ড আউট দি টার্গেট, এবং আমরা কিন্তু এইসব নর্মাল সিচুয়েশনে আরাম থাকি, বিকজ মাই এয়ারক্রাফট ক্যান ক্যারি বম্বস লাইক 2000 কিলো। আমরা তো আর ফাইটিং এ যাচ্ছি না, জাস্ট ডিটেকশন। সো আমি এসে হেডকোয়ার্টারকে ওইসব ছবি ভিডিও সব সাবমিট করি। তো আমার কথা হচ্ছে যে হু ওয়াজ দ্যাট, কে ছিল? আমাদের তো তখন সাবমেরিন নাই। তারপরে আবার ওই যে জায়গাটা ছিল, এটা হচ্ছে ভেরি গুড গ্রাউন্ড ফর দি ইন্ডিয়ান সাবমেরিনস, কারণ ওখানে একটা আন্ডার ওয়াটার ক্যানেল আছে। ওই হিরন পয়েন্টের আপনারা যদি গুগল আঁকতে যান দেখতে পাবেন, ইটস ডিপ, কোয়াইট ডিপ। সো দিস ইজ দেয়ার প্লে গ্রাউন্ড, এবং দে সার্ভে আওয়ার ইকোনমিক জোন এন্ড এভরিথিং। এখন আমার র্যাডার বসাচ্ছি এনিমি অর আনওয়ান্টেড অবজেক্ট ডিটেক্ট করার জন্য। এখন আমার যাদের কাছে নিচ্ছি তারাই তো আমাদের দেশের ভিতরে ইচ্ছা মতো ঢুকতো আর বেরোতো আমাদের সামনে। সো এখন কথা হচ্ছে আমাদের ফ্রেন্ডকে ফোকে, আর এই গভর্নমেন্ট কার সাথে চুক্তিটা করলো আর কি, আমার দেশটাকে এখন কার হাতে তুলে দিচ্ছে। এই আপনার সার্ভেলেন্সের কথা বলে, এখন তারা যদি তাদের রেডার সিস্টেমে কোডিং দিয়ে রাখে, এবং আপনার ওদের শিপ ঢুকলে আপনার রেডার কোনো রিফ্লেকশন দিবে না, if they put their coding inside. It's a software game. আমার বাংলাদেশ তাদের জিনিস নিচ্ছে, এখন আপনি কোডিং দিয়ে রাখলেন, আপনাকে কোনো ডিটেকশন দিবে না সে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি টেকনিক্যাল পার্টটা পরে বলবো, আমি থ্রেটের কথাটা আগে বললাম যে অ্যাকচুয়ালি আমরা কি করতে যাচ্ছি এবং কি করছি, এবং যেই শক্ত এমইউ করেছে ওরা, আপনি জানেন টার্মিনেশন পর্যন্ত করতে হলে আপনাকে পুরো প্রজেক্ট ইনস্টল করতে হবে, তারপরে টার্মিনেশনের কথা আসবে। দে হ্যাভ পুট ইট ইন দ্য, স্যার আপনি কি দেখেছেন কিনা দ্য টার্মিনেশন আর্টিকেল লাস্ট 7.3 Article 7, the termination of this MU shall not affect the completion of the project undertaken by the parties. মারাত্মক কিন্তু ব্যাপারটা দেখেন, prior to the termination, এবার বলছে তো prior to the termination there of which the full execution of any cooperative activity that has not been fully executed at the time of termination unless otherwise agreed upon in writing by the parties. অর্থাৎ টার্মিনেশনের কমপ্লিশনের আগে টার্মিনেশন হবে না, এই হচ্ছে মানে এরকম টার্মিনেশন ক্লজ কোন চুক্তিতে থাকে কিনা আমি জানি না স্যার, আপনারা ভালো জানেন স্যার। আমি সিকিউরিটি থ্রেটটা যেটাকে বললাম যে ওই নেহেরু ডক্ট্রিন, স্যার আপনি হয়তো বলতেন নেহেরু ডক্ট্রিনের সমস্ত কিছুই তো বাস্তবায়ন হয়ে গেল। আপনার বাংলাদেশকে রেডারের আড়াল করা যাবে না, ওদের জেনারেলের করা যাবে না। হাসিনা ক্ষমতায় আসার পরে ওদের জেনারেলের বক্তব্য যে বাংলাদেশকে আর তার রাডারের বাইরে
বাইরে যেতে দেওয়া যাবে না। সো এখন সত্যি সত্যি ফিজিক্যাল সত্যি রাডার বসায় দিল। আর এই টেকনিক্যাল পার্ট আমি পরে বলছি, বাট এখন যেটা বললাম যে সিকিউরিটি থ্রেটটা এর চেয়ে বেশি কিছু বলার নাই, আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বললাম। এবং আমরা রৌমারি সহ আরো অনেক কিছু, এবং মানে বেসিক্যালি সিকিউরিটি থ্রেট যার কাছে, তার কাছেই আপনার সার্ভেলেন্সের দায়িত্ব দিয়ে দিচ্ছেন। তার মানে আর বাংলাদেশে আমি যেটা বলছিলাম যে এই চুক্তির মাধ্যমে আপনি বাংলাদেশের টোটাল নিরাপত্তা আপনি ভারতের হাতে সমর্পণ করে দিয়েছেন। সো ইউ ডোন্ট হ্যাভ এনি সভরেন ক্যারেক্টার এনিমোর। বাংলাদেশের আর কোনো সভরেন ক্যারেক্টার নাই অ্যাজ এ স্টেট। জি, তার মানে আমি ভাবছি যে আমার বাড়িতে যে চুরি করতে পারে সম্ভাবনা আছে, পাহারাদার বানাই। যে উন্নয়ন নিয়ে যে কথাটা হচ্ছে এবং আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আবার আলোচনায় আপনাদের সঙ্গে ফিরে আসব। সেই আলোচনাগুলো দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।